তোমার বন্ধুর ফিস যদি ওখানে 8 লাখ টাকা হয়, তোমার ফিস ওখানে 1 থেকে 1.5 লাখ টাকা হবে। এইটাই হচ্ছে ফারাক। টিএফডব্লিউ যদি দিয়ে পরে যদি কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে পারো। এই দুটোকে আপলোড করে পরে আমরা সাবমিট অ্যান্ড প্রিভিউ করবো। দেখো এখানে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র বাকি রয়েছে এই পে রেজিস্ট্রেশন ফিসটা। আমরা এখানে রেজিস্ট্রেশন ফিসটাকে পেমেন্ট করবো। 2025 সালের ডব্লিউবিসির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ যেটা ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচার লাইনে তোমরা যদি যেতে চাও সেই জন্য কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই ফর্ম ফিল আপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে যদি বলতে চাই, তো তুমি যদি এবছর এইচএস দেবে, অর্থাৎ রানিং স্টুডেন্ট, এখন এইচএস দাওনি, এবছরই দেবে, তুমিও কিন্তু এবছরের পরীক্ষার জন্য এলিজিবল। তোমাকে এখন কোনোভাবে এইচএসের মার্কশিট বা কোনো কিছু সাবমিট করতে হয় না। পরবর্তী সময় তুমি এটা সাবমিট করার অপশন পাবে, তখন সাবমিট করে দেবে। আজকে সেটা নিয়ে আলোচনা করবো। আর তুমি যদি আগেও কোনোভাবে এইচএস পাস করছো, তুমিও এই পরীক্ষার জন্য এলিজিবল, কোনো চিন্তার কিছু নেই। আচ্ছা, আর দ্বিতীয় জিনিস, যদি কেউ ওপেন ইউনিভার্সিটিতে অর্থাৎ এনআইওএস থেকে পড়াশোনা করেছে, তারাও কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল। বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে মানে ডাব্লিউবিজির পরীক্ষার নিয়ম আছে, অর্থাৎ প্রতিটা ইনস্টিটিউটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলাদা আলাদা হয়। তোমরা একটা কাজ করবে, অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরে এইখানে নিচের দিকে এসে পরে দেবে ইনফরমেশন বুলেটিন ডাব্লিউবিজি 2025-এর একটা অপশন পাবে। এটা ক্লিক করে পরে এটাকে ডাউনলোড করে নেবে। প্রতিটা ইউনিভার্সিটি বা প্রতিটা ইনস্টিটিউটের আলাদা আলাদা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। যেমন তুমি যদি ফার্মাসি নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি থাকলেই তোমার কেমিস্ট্রি ফিজিক্স থাকলেই হবে, ম্যাথামেটিক্স না থাকলেও চলবে আর কি। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে স্পেশালি তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটেই থাকতে হবে, তবে পরে যাদবপুর ইউনিভার্সিটিতে তুমি ফার্মাসি নিয়ে পড়তে পারবে। আদারওয়াইজ অন্যান্য কলেজে কিন্তু এইরকম কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি প্রতিটা ইউনিভার্সিটির এইচএসের মার্কসও কিন্তু ডিপেন্ড করে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপরে। দেখো, এরপর তোমরা অনেকে বলবে যে আমি কিভাবে বুঝবো, আমি এবছর তো এইচএস দিচ্ছি, আমি কিভাবে বুঝবো যে আমি এলিজিবল কি এলিজিবল নয়। অবভিয়াসলি তুমি ধরো যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনার যদি চান্স পেতে যাও, তোমাকে 70% মার্কস তুলতে হবে। কিন্তু তুমি কিভাবে বুঝবে যে তুমি এইচএস 70% পাবে কি পাবে না? তার জন্য তোমাকে এখন পরীক্ষাটা দিতে বলা হয়। এরপর যখন তুমি এইচএস পরীক্ষা দেবে, মানে ফর্ম ফিল আপটা করতে বলা হয়, এইচএস পরীক্ষা দেওয়ার পর তারপরে আমাদের ডব্লিউবিজির পরীক্ষা হয়, তখন তুমি একটা জিনিস বুঝতে পারবে যে পাবে কি পাবে না। তখনও আমাদের কোথাও তো এইচএসের রেজাল্ট কাজে লাগে না। তারপর এইচএসের রেজাল্ট বেরোনোর পর কাউন্সিলিং হয়, তখন গিয়ে পরে আমাদের রেজাল্টটা কাজে লাগে। ঠিক আছে, অর্থাৎ পরীক্ষায় সকলে পার্টিসিপেট করো। খুবই ভালো একটা পরীক্ষা ডব্লিউবিজির এই পরীক্ষাটা। ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভীষণ ভালো একটা পরীক্ষা। অনেক ভালো ভালো কলেজ আছে যেই কলেজে পাওয়ার চান্স থাকে। এমনকি আমাদের যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু বড় বড়, প্রচুর বড় বড় ইউনিভার্সিটি বলো, আইআইটি বলো, অনেক ভালো, আইআইটির থেকেও অনেক আইআইটির থেকেও অনেক ভালো প্যাকেজ দেয়। মানে যদি তুমি বলো যে পুরো ইন্ডিয়াতে, ইন্ডিয়া কেন পুরো যদি দুনিয়াও ঘুরে নাও, তবু ROI অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্টের হিসাবে যাদবপুর ইউনিভার্সিটি সবচেয়ে টপে থাকে। ঠিক আছে, প্রচুর কম খরচা হয় এই কলেজে পড়তে গিয়ে পরে, আর তুমি যেটা প্যাকেজ পাবে সেটা প্রচুর ভালো প্যাকেজ পাওয়া যায়। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। কেমনভাবে ফর্ম ফিল আপ করবে দেখো, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা ডাব্লিউবিজি 2025 লিখে পরেও সার্চ করতে পারো, পেয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনের এই অপশনটা থাকবে, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের একটা অপশন আসবে, তোমরা উপরে কিছু করবে না, ডিরেক্ট চলে আসবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। অর্থাৎ তুমি যদি এই বছরের জন্য প্রথমবারের জন্য ডাব্লিউবিজি পরীক্ষা দিচ্ছ, বা আগেও দিয়েছো, যে কেউ হয়ে থাকো, XYZ যা ইচ্ছে করতে আগে 1000বার দিয়েছো, বা এই বছর প্রথমবারের জন্য দিচ্ছ, সকলকে কিন্তু এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর তোমাকে তোমার বেশ কিছু ডিটেলস ফিল আপ করতে বলবে। এখানে অনেক কিছু ডকুমেন্টস মানে ডিটেলস লেখা আছে, ফি স্ট্রাকচার, ফি হিসাবে কত কি পেমেন্ট করতে হবে, পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া কি হবে, সব বলে দেবো আমি, চিন্তার কিছু নেই। নিচে চলে আসবে আই অ্যাগ্রি বলে একটা অপশন থাকবে, আই অ্যাগ্রি অপশনটাতে আমরা ক্লিক করবো। এখানে আমাদেরকে আমাদের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। খুব ভালো করে মন দিয়ে শুনবে। ক্যান্ডিডেট নেম ফিল আপ করতে হবে, ফাদার নেম ফিল আপ করতে হবে, মাদার নেম ফিল আপ করতে হবে, আর ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে। যত নাম লিখবে, অ্যাড্রেস লিখবে, বা যত কিছু লিখবে সবসময় ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে, বড় অক্ষরে লেখার চেষ্টা করবে। এই মাদার নেম আর ডেট অফ বার্থ খুব ভাইটাল একটা জিনিস। মাদার নেম আর ডেট অফ বার্থের উপরে ডিপেন্ড করে পরে তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। অর্থাৎ পরীক্ষাটা দেওয়াই নয়, পরীক্ষা দেওয়ার পর কাউন্সিলিং প্রসেসটা আরও জটিল প্রসেস। তো সেই জন্য এইখানে এই দুটো জায়গাকে ঠিক করে রাখতে হবে, ভুল করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যদিও তোমরা 25শে ফেব্রুয়ারি নাগাদ আবার এটা কারেকশনের একটা সময় পাবে, কিন্তু আমরা এমনভাবে ফর্ম ফিল আপ করা শেখাবো যাতে তোমাদের ভুল না হয়। ওকে, চলো। ডেট অফ বার্থের পরে এখান থেকে সিলেক্ট করতে হবে জেন্ডার, তুমি মেল ফিমেল সেটা না কি জেন্ডার সেটা তুমি সিলেক্ট করবে। আইডেন্টিফিকেশন টাইপে এসে পরে তোমরা দেখতে পাবে যে ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ। এরপর তোমার যদি ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড দিতে মন যায় বা রেশন কার্ড দিতে মন যায় দেবে, নয়তো তুমি এই নিচেরটাতে ক্লিক করে পরে এনি আদার ভ্যালিড ডকুমেন্ট গভর্নমেন্ট আইডি, এটাতে ক্লিক করে পরে আধার কার্ডটা দিতে পারো। কিভাবে দেবে?
এনি আদার ভ্যালিড গভর্নমেন্টের যে আধার কার্ডের সেই নাম্বারটা, আধার নাম্বারটা তুমি এইখানে হচ্ছে পুট করে দেবে, পুরো আধার নাম্বারটা ব্যাস তাহলেই হয়ে গেল। বা তুমি যদি চাও তোমার ক্লাস 10-এর মার্কশিট দেবে, রেশন দেবে, সবই চলবে। বেটার হয় আধার কার্ডটা দেবে, কারণ তুমি যখন একটা মানে তোমার ইয়েতে পরীক্ষাও দিতে যাবে তখন তুমি আধার কার্ডটাই নিয়ে যাবে আর কি, যে তোমার ডকুমেন্টস হিসাবে দেখাবে যে হ্যাঁ আমি এই ব্যক্তিটা। বা ক্লাস 10-এরটাও দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। এইখানে হচ্ছে তোমাকে মোবাইল নাম্বার লিখতে হবে। মোবাইল নাম্বারটা লেখার পরে নিচে এই এগ্রি টু ইউজ অ্যান্ড সেন্ড আপডেট অ্যান্ড নোটিফিকেশনটাতে অবশ্যই ক্লিক করবে। যদি না ক্লিক করেছো বেশ বিপদে পড়ে যাবে। ইমেল আইডি দেবে, ইমেল আইডির নিচেও এটাতে ক্লিক করবে, ঠিক আছে? কারণ এখানে আমরা ভেরিফিকেশন করবো, ওটিপি আসবে, ইমেলেও আসবে, মোবাইল নাম্বারেও আসবে, একটু পরে দেখাচ্ছি। নিচে তোমাকে পাসওয়ার্ড চুজ করতে হবে। এই পাসওয়ার্ড চুজ করাটা একটু ভালো জায়গা আছে, দেখো না একটু পাসওয়ার্ড আমরা কেমনভাবে চুজ করবো আমি বলে দিই। দেখো আমার নাম যদি রাজু হয়ে থাকে, ঠিক আছে, সাপোজ একজন ক্যান্ডিডেটের নাম হচ্ছে রাজু, আমরা কি করব, আরটাকে ক্যাপিটাল করব, AJU এগুলোকে স্মল লিখবো, একটা স্পেশাল ক্যারেক্টার দেবো @ হ্যাশট্যাগ বা ডলারের সাইন দিয়ে যা হোক একটা নিউমেরিক্যাল বস করাবো। খুব ভালো করে দেখবে, একটা ক্যাপিটাল, মিনিমাম একটা স্মল, একটা স্পেশাল ক্যারেক্টার আর নিউমেরিক্যাল, এটা হয়ে পরে মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। অর্থাৎ দেখো 1 2 3 4 5 6 7 8 9টা ক্যারেক্টার হয়েছে মানে সুন্দর। মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, একটা ক্যাপিটাল, স্মল, একটা স্পেশাল ক্যারেক্টার আর নিউমেরিক্যাল, ব্যাস এতটুকুই। এরপর এই সেম জিনিসটাই, সেম পাসওয়ার্ডটাকে এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গাতেও পুট করবো, যেটা লিখেছিলাম সেটাকেই পুট করবো। আর এইখান থেকে সিকিউরিটি পিনটা, এই যে সিকিউরিটি পিনটা লেখা রয়েছে, এই হুবহু এই পিনটাকে এখানে দিয়ে পর আমরা কি করবো, সাবমিট করব। তো আমি একজন ক্যান্ডিডেটের এটা ফিল আপ করে নিই, বা আমি আমার নিজেরই ফিল আপ করবো, তারপর তোমাকে দেখাচ্ছি যে কীভাবে পরবর্তী প্রসেসটা আমরা দেখবো, ঠিক আছে? দেখো আমরা নেক্সট সেকশনে চলে আসবো, যেখানে যদি তোমার কিছু ভুল থাকে, যদি মনে হয় যে কিছু ভুল ফিল আপ করে দিয়েছো, তুমি এডিট করতে পারবে, নয়তো সাবমিট অ্যান্ড নেক্সট করবো। আমরা নেক্সট পেজে চলে আসবো, যেখানে হচ্ছে আমাদেরকে ওটিপিটা সাবমিট করতে হবে। দেখো আমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডিতে ওটিপি চলে গেছে, তো আমি এইখান থেকে হচ্ছে ওটিপিটা নিয়ে নেবো, ওটিপিটা সাবমিট করবো। শুনো খুব ভালোভাবে এই জায়গাটা শুনবে। তোমার অনেক সময় হতে পারে শুধুমাত্র মোবাইল নাম্বারে ওটিপি গেছে, ইমেল আইডিতে ওটিপি যায়নি, আবার হতে পারে ইমেল আইডিতে ওটিপি গেছে, মোবাইল নাম্বারে ওটিপি যায়নি। কি করবে, তোমাকে দুটো জায়গারই ওটিপি পুট করতে হবে। যদি দেখো যে কোনো একটা জায়গাতে ওটিপি যায়নি, তখন তুমি যেই ওটিপি, যে কোনো একটা ওটিপিকে দুটো জায়গাতে পুট করে দেবে, মানে যেখানে ওটিপি গেছে সেই ওটিপিটাকে দুটো জায়গাতে পুট করবে। তো আমার কাছে দুটো জায়গা থেকে এসছে, দেখো এখানে একটা ওটিপি চলে এসেছে আমার মোবাইলে, আমি সেই ওটিপিটাকে এখানে পুট করে নেবো। সিমিলার ওয়েতে আমার ইমেলেও একটা ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটাকে আমি পুট করে নেবো, দিয়ে তারপর আমরা কি করবো, এই সিকিউরিটি পিনটা রয়েছে, এই সিকিউরিটি পিনটাকে পুট করবো, ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করবো, আমরা নেক্সট প্রসেসে চলে আসবো। তো আমি এটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওটিপিটা পুট করে দেওয়ার সাথে সাথে আমাদের কাছে কিন্তু এরকম একটা সেকশন চলে এসেছে, যেখানে আমাদের কাছে কি লেখা চলে এসেছে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা এখন ইনকমপ্লিট আছে, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট আছে, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট, বাকি এগুলো সব ইনকমপ্লিট হয়ে আছে। তোমার সঙ্গে সঙ্গে দেখবে ইমেলে আর বা তোমার মোবাইলে যে SMS, তুমি ইমেলেও পাবে, তোমার মোবাইলের SMSও পাবে, যদি তুমি ইমেলটা ঠিকভাবে দিয়েছিলে আর মোবাইল নাম্বার যদি তুমি ঠিকভাবে দিয়েছিলে তবেই ওটিপি এসছে। তখনই তুমি দেখতে পাবে তোমার ইমেলে আবার একটা মেল এসছে, যেখানে তোমার একটা অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে। যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখো আমার এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, এরকমভাবে একটা অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে। দেখো এর মধ্যে 6329 জন ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি করে নিয়েছে। প্রায় তুমি ধরে নিতে পারো এবছর মানে 80,000 90,000 বা 1 লাখের মতন স্টুডেন্ট পরীক্ষা দেবে, মানে ফর্ম ফিল আপ প্রায় 1,20,25,000 মতন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, আরও বেশি হতে পারে। তো মোটামুটি 6329 জনের মতন ফর্ম ফিল আপ করে নিয়েছে। তুমি তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা ইমেলও পেয়ে যাবে, SMSও পেয়ে যাবে, এটাকে সাবধানে রাখবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা যেটা নিজেদের মনোমতো পাসওয়ার্ডটা দিয়েছিলাম, এই দুটো দিয়ে পরে আমরা পরবর্তী সময় যে কোনো টাইম লগ ইন করতে পারবো। এই দুটো ভুলে গেলে চলবে না, ভালো করে খাতার একটা কোনো জায়গাতে নোট করে রাখবে। এরপর আমরা চলে আসবো ফিল অ্যাপ্লিকেশন ফর্মটাতে চলে আসবো। দেখো এই সেকশনের উপরের দিকে সব কিছু ফিল আপ থাকবে। আমাদেরকে এখান থেকে স্টেট অফ ডোমিসাইলটাকে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করবো, নিচে রিলিজিয়নটা আমার নিজের মতন সিলেক্ট করবো, তার সাথে ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। এইখানে খুব ভালো করে দেখবে জেনারেল EWS ক্যাটাগরি একটা রয়েছে। কেন আমি এটার উপর বেশি ফোকাস করি, কারণ অনেক জেনারেল স্টুডেন্ট রয়েছে যারা EWS ক্যাটাগরির মধ্যে পড়ো কিন্তু জানো না যে EWS ক্যাটাগরিটা কি। তো গুগলে একটু সার্চ করে নেবে EWS ক্যাটাগরি কি, বা আমি আমাদের এই চ্যানেলে একটা EWS ক্যাটাগরি নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি, আমি তোমাদেরকে ডেসক্রিপশনেও ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, বা এইখানের কোণে একটা ভিডিও আসছে দেখবে, দেখতে পাবে। তো ওই EWS ক্যাটাগরি কি বা কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুমি কিভাবে পাবে সেগুলো সম্পর্কে সব বলা আছে। যদি তোমার ফ্যামিলির ইনকাম হচ্ছে 8 লাখের নিচে হয়, যদি তোমার মানে যেই তোমাদের যে সম্পত্তি আর কি, সেই সম্পত্তি বা ঘর বাড়ি জমি জায়গা সেগুলোর একটা রেগুলেশন আছে, সেগুলোর মধ্যে যদি তুমি সেইটার আওতায় পড়ে থাকো তাহলে তুমি EWS এর মধ্যে পড়বে। এইটা কেন করার গুরুত্বটা কি, কারণ তুমি জেনারেল হয়ে পরে একটা কলেজে চান্স না পেতেও পারো, কিন্তু EWS হয়ে পরে ওই কলেজের ওই স্ট্রিমে চান্স পেলে, মানে বলা যেতে পারে যে একটা SC ক্যান্ডিডেটদের যতটা সুযোগ সুবিধা থাকে ক্যাটাগরি দিয়ে পড়ে, একটা EWS ক্যান্ডিডেটদের কিন্তু সেই সুবিধাটাই থাকে।
অনেকটা ভালো হয়ে যায় যদি তুমি একজন ইডাব্লিউএস ক্যাটাগরিতে নিজেকে ফেলতে পারো। এরপর তুমি এখনো বুঝতে পারছো না যে তোমার ইডাব্লিউএস ক্যাটাগরি হ্যাঁ কি না, কিন্তু তুমি পরবর্তী সময় দেখা যাচ্ছে তুমি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছ। তার জন্য ওই ভিডিওটা আগে দেখবে, কারণ তুমি এখন যদি তুমি নিজেকে জেনারেল করে দাও, পরবর্তী আর কোনোভাবেই তুমি নিজেকে ইডাব্লিউএস করতে পারবে না। আবার একটা সমস্যা আছে, তুমি যদি এখন নিজেকে ইডাব্লিউএস করে দাও, পরবর্তী সময় যদি তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট বের করতে না পারো, তখন কিন্তু তুমি ইডাব্লিউএস থেকে জেনারেলে কনভার্ট হয়ে যাবে কাউন্সিলিংয়ের সেকেন্ড রাউন্ডে গিয়ে পড়ে, ঠিক আছে? তো সেইটা কনভার্ট হয়ে যাবে জেনারেলে, কিন্তু তুমি যদি একবার জেনারেল দিয়ে দাও, তুমি জেনারেল ইডাব্লিউএসে আসতে পারবে না। তার জন্য আগে ভালোভাবে রুলস রেগুলেশন দেখো, ভিডিওটা দেখো কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তুমি যদি সেটার আওতায় পড়ে থাকো তাহলে কিন্তু তুমি ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করবে বা ইডাব্লিউএস লিখবে, আদারওয়াইজ তুমি জেনারেলটা সিলেক্ট করবে। নিচে দেখো এখানে টিউশন ফি ওয়েভার বলে একটা সেকশন আছে। এইটা কি, যদি তোমার ফ্যামিলির ইনকাম 2.5 লাখের নিচে হয়ে থাকে, মানে অ্যানুয়াল ইনকাম গোটা বছরে 2.5 লাখের থেকে যদি তোমার কম ইনকাম করে থাকে তোমার ফ্যামিলির ইনকাম, তখন কিন্তু তুমি টিএফডাব্লিউটাকে কি করবে, ইয়েস করবে। একটা পরবর্তী সময়ে একটা টিএফডাব্লিউর ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্মটা ফিল আপ করে তুমি যদি সাবমিট করে দাও, তোমার যে কলেজের ফিস, সেই কলেজের ফিসটা মুকুব হয়ে যায়। অর্থাৎ ধরো তুমি একটা প্রাইভেট কলেজে পড়াশোনা করতে গেছো, তোমার একজন বন্ধুও পড়াশোনা করতে গেছে, তুমিও গেছো, তুমি টিউশন ফি ওয়েভারের মাধ্যমে গেছো বা টিএফডাব্লিউ ক্যাটাগরির মাধ্যমে গিয়েছো। তোমার বন্ধুর ফিস যদি ওখানে 8 লাখ টাকা হয়, তোমার ফিস ওখানে 1 থেকে 1.5 লাখ টাকা হবে। এটাই হচ্ছে ফারাক টিএফডাব্লিউ যদি দিয়ে পরে যদি কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে পারো। তার জন্য যদি তোমার ফ্যামিলির ইনকাম 2.5 লাখের নিচে হয়ে থাকে, এটার জন্য কিন্তু তুমি অনেকটা বেনিফিট পাবে। অবশ্যই এটাকে ইয়েস করবে, অবশ্যই তোমাকে 2.5 লাখের নিচে হতে হবে। যদি তোমার বাবা কোনো গভর্নমেন্ট চাকরি করছে তখন তুমি এটা কিন্তু করতে পারবে না, তোমাকে নোই করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। পার্সন উইথ ডিসেবিলিটি, যদি কোনো ডিসেবিলিটিস থাকবে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। ইনকাম ক্যাটাগরিতে 3টে ক্যাটাগরি আছে, যে 2.5 লাখের নিচে, নাকি 2.5 লাখ থেকে 8 লাখের মধ্যে, নাকি 8 লাখের উপরে তোমার ফ্যামিলির ইনকাম। তোমার যেটা ইনকাম সেটাকে তুমি এখানে লিখবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবে, দিয়ে এখানে আমরা ইয়েস করবো। নেক্সট পেজে আমরা চলে যাবো, যেখানে আমাদেরকে কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, যে তুমি যদি এবছর এইচএস দিচ্ছ তখন তোমাকে এখান থেকে সিলেক্ট করে পরে এটাকে অ্যাপিয়ারিংয়ে সিলেক্ট করতে হবে যদি 2025-এ এইচএস দেবে। আর যদি তুমি পাস আউট স্টুডেন্ট হয়ে যাও তখন তোমাকে পাসটাতে ক্লিক করতে হবে। যদি তুমি এখানে অ্যাপিয়ারিংয়ে ক্লিক করো, দেখো অটোমেটিক এখানে একটাই অপশন আসবে 2025, সেই 2025টা আমরা সিলেক্ট করে দেবো। তোমার নেম অফ দ্য বোর্ডটা সিলেক্ট করবে, যে তুমি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের মধ্যে পড়ছো, নাকি সিবিএসসি বোর্ড না কি বোর্ডের মধ্যে পড়ছো, তুমি সেটাকে এখান থেকে সিলেক্ট করবে। তোমার এইখানে হচ্ছে তোমার ইনস্টিটিউট বা স্কুলের নাম দেবে, আর স্কুলের পিনকোডটা এখানে তুমি দেবে। ব্যাস এইটুকু হচ্ছে তোমার কাজ, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবে। তো আমি এটা ফিল আপ করিনি, তারপর তোমাকে দেখাচ্ছি। নেক্সট তোমরা এরকম একটা পেজে আসবে, যেখান থেকে তোমাদেরকে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, অর্থাৎ তোমার কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে। তোমার বাড়ি কোথায়, তোমার মানে পোস্ট অফিস, ভিলেজ কি, সেগুলো তোমাকে সব দিতে হবে। তোমাকে ভিলেজ নেম যদি থাকে বা প্রভিন্সিয়াল নেম থাকে তাহলে সেটাকে তুমি এখানে দেবে। সাব লোকালিটি বা পুলিশ স্টেশন এখানে দেবে। তুমি এখানে তোমার পোস্ট অফিস দিতে পারো, ভিলেজ দিতে পারো, টাউন দিতে পারো। তুমি এখান থেকে তোমার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবে। নেক্সট তুমি এখান থেকে তোমার স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, পিনকোডটা এখানে পুট করবে। এরপর তোমার যদি করসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, অর্থাৎ বর্তমানে যেখানে আছো আর তোমার আদি বাড়ি সেটাই যদি হয়ে থাকে, একটাই যদি হয়ে থাকে, তখন তুমি কি করবে, এইখানে যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসটাতে আমরা ক্লিক করে দেবো, তাহলেই হবে। আর যদি আলাদা হয়ে থাকে তখন আমরা কি করবো, এটাতে আলাদা ফিল আপ করবো, এটাতে আলাদা ফিল আপ করবো। ফিল আপ করার পর আমরা নিচে সেভ অ্যান্ড নেক্সটটাতে ক্লিক করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। আমি এটা ফিল আপ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এক্সামিনেশন সিটি চয়েস করার অপশন চলে এসেছে, যে তুমি কোন কোন জায়গাতে পরীক্ষা দিতে চাইছো, অর্থাৎ তুমি কোন জায়গাতে গিয়ে পরে পরীক্ষা দিতে চাইছো। অবভিয়াসলি তোমাকে এখানে সিলেক্ট করতে হবে তোমার বাড়ির কাছে কোন জায়গাটা রয়েছে সেটা। দেখো যেমন আমাকে প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গলই পাবে, তুমি আর কিছু পাবে না। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে পরে আমি এখান থেকে সিটি সিলেক্ট করবো, যে আমার কাছাকাছি এরিয়ার মধ্যে কোনটা পড়ছে। আমার যেমন এইখানে বাঁকুড়া রয়েছে, আমি বাঁকুড়া সিলেক্ট করে নিলাম। আমার তারপরে কাছাকাছির মধ্যে কি পড়ছে, কাছাকাছির মধ্যে যেমন বিষ্ণুপুর পড়বে, আমি বিষ্ণুপুর এখান থেকে সিলেক্ট করে নিলাম। আমার কাছাকাছির মধ্যে আর কি পড়বে, আমার যদি মন যায় যে আমি একটা অন্য কোথাও যাবো, আমি সেটাকে এখান থেকে সিলেক্ট করবো। আরও আমি অনেক অপশন পাবো, আমি আমার বাড়ির কাছাকাছির মতন জায়গাতে সিলেক্ট করবো, ঠিক আছে। যেমন আমি সল্টলেক কলকাতাটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সেভ অ্যান্ড নেক্সট করলাম। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম আর দ্বিতীয় চয়েসে তুমি যেটা দেবে সেটার মধ্যেই হয়ে থাকে, আলাদা আর কিছুর মধ্যে পড়ে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম আর দ্বিতীয় চয়েসের মধ্যেই তোমাকে দিয়ে দেওয়া হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রথম চয়েসটা দেওয়া হয়, ঠিক আছে। তো এরপর আমরা ওকে করবো, ব্যাস এতটা পর্যন্ত আমাদের সেকশন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাকে হচ্ছে ফটোগ্রাফ আর সিগনেচার আপলোড করতে হবে। তোমার নিজের একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে, যেই ফটোগ্রাফটা কেমন দেখতে হওয়া উচিত। তোমার যদি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কানের মানে চুলগুলো যাতে কানের উপরে না থাকে, অর্থাৎ চুলগুলো কানের পিছনে করবে যাতে কানটা প্রপারলি ভিজিবল থাকে, মুখটা যাতে স্পষ্ট থাকে, মাস্ক টাস্ক পরবে না, ক্লিয়ার ফেস থাকতে হবে। তোমার ব্যাকগ্রাউন্ড যেটা হবে সেই ব্যাকগ্রাউন্ডটা লাইট কালার বা হোয়াইট দেবে, একটা ফর্মাল টাইপের ড্রেস পরে থাকবে। কেউ সেলফি টাইপের কিছু আপলোড করে দাও না, অনেকে তুলে পরে দিয়ে দেয়। একটা ভালোভাবে ছবি দেবে, কারণ এই ছবিটাকে নিয়ে গিয়ে পরে তোমাকে পরীক্ষার হলে শো করাতে হবে। পরীক্ষার হলে যাবে পরীক্ষা দিতে যাবে, এটাকে তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। কাউন্সিলিংয়ের সময় তোমাকে এই ফটোগ্রাফগুলোই কাজে লাগবে। তার মতন একটা ভালো ছবি তুলবে, রিসেন্ট ছবি তুলবে,
5 বছর আগেকার ছবিটা আপলোড করে দিলে চলবে না, ভালোভাবে একটা রিসেন্ট ছবি তুলবে। এরপর ছবি দিতে হবে আর সিগনেচার দিতে হবে। সিগনেচারটা যাতে ব্লু কালারের কালিতে করো, ব্ল্যাকে করো না। ব্ল্যাকটা অনেক সময় কি মনে হয় যে জেরক্স টাইপের মনে হয়, ব্লুতে করবে বেটার হয়। এবার ব্ল্যাকেও করতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু ব্লুতে করবে বেটার হবে। যেই তুমি ফাইলগুলো আপলোড করবে সেগুলো হচ্ছে জেপিজি ফরম্যাটে হতে হবে। এই জন্য বলা হয় যে তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে পরে ফর্মগুলো ফিল আপ করবে, কারণ এই ফরম্যাটগুলো তোমরা বুঝতে পারবে না, অনেক সময় সাপোর্ট নেবে না। আর তার সাথে 10 কেবির থেকে 100 কেবির মধ্যে হতে হবে, আর যেই সিগনেচারটা 4 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এই দুটোকে আপলোড করে পরে আমরা সাবমিট অ্যান্ড প্রিভিউ করবো। আমি আপলোডটা করিনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সাবমিট অ্যান্ড প্রিভিউ করার সাথে সাথে আমাদেরকে এরকম দেখিয়ে দেবে যে আমি যেগুলো আপলোড করেছি। সাইডে সেলফ ভেরিফাইডের একটা অপশন থাকবে, এখানে ক্লিক করতে হবে। নিচে হচ্ছে সিগনেচারটা যেটা আছে সেই সিগনেচারও সেলফ ভেরিফাইডে ক্লিক করতে হবে। নিচে আমরা চলে যাব ফাইনাল সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে আমাদেরকে ওকে অপশানে ক্লিক করতে হবে। এরপর তুমি এতক্ষণ ধরে যতটা ফিল আপ করেছো সেই পুরো ফিল আপের ফর্মটা এখানে চলে আসবে। তোমাকে কি করতে হবে, এইখান থেকে পুরোটাকে মিলিয়ে দেখে নিতে হবে। পুরোটাকে মিলিয়ে দেখবে যে তুমি ঠিকঠাক করেছো কিনা। যদি কিছু ভুলভ্রান্তি থাকে তোমাকে কি করতে হবে, প্রিভিয়াসে গিয়ে পরে সেটাকে ঠিক করে নিতে হবে। আর যদি ভুলভ্রান্তি না থাকে একবার ভালো করে মিলিয়ে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ভুলভ্রান্তি থাকে তাহলে এইখানে প্রিভিয়াসে গিয়ে পরে সেটাকে তুমি ঠিক করতে পারবে। যদি না থাকে তখন তুমি এইখানে একটা চেকবক্স থাকবে, এই চেকবক্সটাতে ক্লিক করবে, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করবে। এই ফাইনাল সাবমিট একবার করে দেওয়ার পর কিন্তু তুমি আর এডিট করতে পারবে না। এডিট তখনই করতে পারবে যখন কারেকশন পিরিয়ড ওপেন হবে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ নাগাদ। তার জন্য আগে ভালো করে চেক করে নেবে পুরোটা যে ভুলভ্রান্তি কিছু আছে কিনা। তার মতন আমরা এই ফাইনাল সাবমিটটাতে ক্লিক করব, এখানে ইয়েস অপশনে আমরা ক্লিক করে দেবো। এরপর আমাদের দেখো এখানে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র বাকি রয়েছে এই পে রেজিস্ট্রেশন ফিসটা। আমরা এখানে রেজিস্ট্রেশন ফিসটাকে পেমেন্ট করব। তো এটা কাদেরকে কত কি পেমেন্ট করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যদি তুমি বলে দিচ্ছি, যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, যদি তুমি মেল হয়ে থাকো 500 টাকা তোমার লাগবে, আর যদি তুমি ফিমেল হয়ে থাকো তোমার 400 টাকা লাগবে। এরপর তুমি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস যে কোনো আদার্স ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো তাহলে তোমার 400 টাকা লাগবে মেলদের জন্য, আর ফিমেলদের জন্য লাগবে 300 টাকা। এইটুকুই হচ্ছে তোমাদের পেমেন্টের স্ট্রাকচার। অর্থাৎ জেনারেল মেলদের জন্য 500, ফিমেলদের 400, আদার যত ক্যাটাগরি আছে সবার মেলদের জন্য 400, ফিমেলদের জন্য হচ্ছে 300। তো এইখান থেকে পেমেন্টটা করে নেবে। তুমি যে কোনো পেমেন্ট মেথডে পেমেন্ট করতে পারো, কার্ডে করতে পারো, ইউপিআই করতে পারো, যে কোনো মেথডে করতে পারবে। পেমেন্টটা হয়ে যাওয়ার পরে তোমরা একটা কনফার্মেশন পেজ পাবে। এই কনফার্মেশন পেজটাকে ডাউনলোড করে পরে নিজের কাছে প্রিন্ট আউট রাখবে। আর একটা অপশন আসবে এই সাইডে যে হচ্ছে ইমেল কনফার্মেশন পেজ বলে, সেইখান থেকে তুমি নিজের ইমেলে কনফার্মেশন পেজটাকে পাঠিয়ে নেবে। তাহলে তোমার কাছে ওটা চিরকালের জন্য রয়ে যাবে। এই কোটা ইনফরমেশন ছিল, আশা করি বুঝতে পারলে। ফর্ম ফিল আপ করতে গিয়ে পরে যদি কোনো কিছু প্রবলেমে পড়ো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।